বাবা মাকে হারানো ৩ অনাথ বোন, সবচেয়ে বড় ২০ বছরের জয়নব এবং তার ২ ছোট বোন ফাতেমা ও আয়েশা গভীর জঙ্গলের মাঝে একটি শুকনো কুয়োর পাশে চুপচাপ বসেছিল। তাদের চোখে অসহায়তা পরিষ্কার দেখা যাচ্ছিল। ক্ষুধা, কষ্ট আর ক্লান্তিতে তাদের নিষ্পাপ চেহারার হাসি কেড়ে নিয়েছিল, আর প্রতি মুহূর্তে তাদের আশা যেন ভেঙে যাচ্ছিল। এভাবে হতাশ আর নিরাশ হয়ে বসে থাকলে কি হবে আমার আদরের বোনেরা? কিছু ভাবো। আমরা দুদিন ধরে না খেয়ে আছি। আমার নিজের ক্ষুধার কোনো চিন্তা নেই, কিন্তু আমার তোমাদের দুজনের জন্য, আর বিশেষ করে আমাদের সবচেয়ে ছোট আয়েশার চিন্তা কুরে কুরে খাচ্ছে। বড় বোনের মুখে এই কষ্টের কথা শুনেই আয়েশার চোখ দিয়ে জলের ধারা বইতে লাগলো। না আপা, আমার একদমই খিদে পায়নি। তুমি আমার জন্য চিন্তা করো না। জয়নব তার ছোট বোন আয়েশার ফ্যাকাসে হয়ে যাওয়া মুখের দিকে কষ্টের দৃষ্টিতে তাকালো। আমি খুব ভালো করেই জানি যে তুই এই কথাটা শুধু আমাদের মন রাখার জন্য বলছিস। আমার আদরের বোন, দুদিন ধরে তো তুইও তো এক দানা খাবার খাসনি, তাই না? এ কথা বলেই জয়নব তার ২ ছোট বোনকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলো। জমিদার আমাদের মতো অনাথ বোনেদের সাথে একদম ভালো কাজ করেনি। আপা, সে শুধু আমাদের সাথেই নয়, বরং পুরো গ্রামের সাথে খুব বড় অন্যায় করেছে। যেভাবে আমরা নিজেদের ঘরবাড়ি হারিয়ে এখানে খিদে তেষ্টায় বসে আছি, ঠিক সেভাবেই আমাদের গ্রামবাসীরাও খিদে আর তেষ্টায় ছটফট করছে হয়তো। তখনই হঠাৎ সেই শুকনো কুয়োর ভেতর থেকে এক জাদুকরি আর রঙিন আলো চমকাতে লাগলো। পরের মুহূর্তে এক অত্যন্ত সুন্দর আর অলৌকিক পরী সেখানে হাজির হলো। ওই ৩টে কান্নারত বোনের দিকে তাকাতে লাগলো। তোমাদের এই দুঃখের গল্প আমি অনেকক্ষণ ধরে শুনছি। এই অদ্ভুত দৃশ্য দেখে জয়নব, আয়েশা আর ফাতেমা খুব চমকে গেল আর ভয়ে একে অপরকে জড়িয়ে ধরল। আপনি কে? আমি এই কুয়োর ভেতরেই থাকি। তোমরা এটা বলতে পারো যে ওপরওয়ালা আমাকে এই জঙ্গল আর কুয়োকে পাহারা দেওয়ার জন্য রেখেছেন। আমি এই কুয়োর পড়ি। তোমাদের চোখের জল আমার সহ্য হলো না, তাই আমি তোমাদের কিছু দিতে চাই। এ কথা বলতেই পরীর চোখ থেকে জাদুকরি রঙিন আলো বের হতে লাগলো, আর দেখতে দেখতে ৩ বোনের সামনে একটি মাটির উনুন হাজির হয়ে গেল। এটা কোনো সাধারণ মাটির উনুন নয়, এটা জাদুকরি মাটির উনুন। এর ওপর যে বাসনই রাখবে আর যে খাবারের কথাই ভাববে তা নিজে থেকেই রান্না হয়ে যাবে। আর যদি তোমরা এই খাবার গরিব আর অভাবীদের মধ্যে ভালো উদ্দেশ্যে বিলিয়ে দাও, তবে এই উনুন তোমাদের টাকা পয়সাও দেবে। কিন্তু মনে রেখো বোনেরা, যদি তোমরা কখনো ভুল করেও লোভের বশবর্তী হয়ে এই উনুন ব্যবহার করো, তবে এই উনুন তোমাদের অভিশাপও দিতে পারে। এ কথা বলেই পরী তার রঙিন আলোর সাথে সেখান থেকে অদৃশ্য হয়ে গেল। হাসানপুর গ্রামে জব্বার নামের এক নিষ্ঠুর আর ক্ষমতাবান জমিদার রাজত্ব করত। হাসানপুর গ্রাম ভয়ানক খরার সমস্যার সাথে লড়ছিল। সারা গ্রামে দুর্ভিক্ষের এক ভয়ানক পরিস্থিতি ছিল। হ্যাঁ গ্রামবাসীরা, গত কয়েক বছর ধরে আমাদের গ্রামে বৃষ্টি হচ্ছে না। আমার মনে হয় এবার আমাদের এই গ্রাম ছেড়ে অন্য কোথাও চলে যাওয়া উচিত। আর কতদিন আমরা আমাদের বউ বাচ্চা আর পরিবারকে এভাবে খিদের জ্বালায় ছটফট করতে দেখব? আরে এসব কেমন কথা বলছো মোড়ল? তুমি যদি এভাবে হার মানার মতো কথা বলো, তাহলে আমরা গ্রামবাসীরা কি করব ভাই? গ্রাম ছাড়া কি আর কোনো উপায় নেই? এখন আর কি উপায় হতে পারে করিম চাচা? জমিতে ফসল ফলানো বন্ধ হয়ে গেছে। এখন তো পুকুর আর কুয়োগুলোও পুরোপুরি শুকিয়ে যেতে শুরু করেছে। আর কি উপায় হবে? তখনই জয়নব সাহস করে উঠে দাঁড়িয়ে বলল, মোড়ল মশাই, আমাদের গ্রামের জমিদারের গুদামে তো ঠেসে ঠেসে শস্য ভরা আছে। এই রকম চরম বিপদের সময় সে কি আমাদের সাহায্য করতে পারে না? মোড়ল গভীর চিন্তায় ডুবে গেল। হ্যাঁ মা জয়নব, কথা তো তুমি ঠিকই বলেছ। চলো একবার ওর কাছে সাহায্য চেয়ে দেখি। ওপরওয়ালা চাইলে কোনো রাস্তা ঠিক বেরিয়ে আসবে। চলো ভাই, সবাই মিলে চলো। কিছুক্ষণ পর মোড়ল ৩ বোন এবং গ্রামবাসীদের নিয়ে জমিদারের হাভেলিতে পৌঁছে গেল। জমিদার জব্বার তার হাভেলির উঠোনে বুক ফুলিয়ে দাঁড়িয়েছিল। সে মোড়ল আর গ্রামবাসীদের তার দিকে আসতে দেখল। আরে কি ব্যাপার ভাই, কি ব্যাপার?
আজ সবাই মিলে আমার হাভেলির রাস্তা কিভাবে ভুলে গেলে? কি মোল মশাই? জমিদার মশাই, ব্যাপারটা হলো যে আপনি তো জানেন পুরো গ্রাম খরায় ভুগছে। প্রতিটি বাড়িতেই শস্য প্রায় শেষ হয়ে গেছে। আপনার গুদাম শস্যে ভরা। দয়া করে আমাদের সব গ্রামবাসীদের একটু সাহায্য করুন। আপনি যদি একটুখানি শস্য সবার মধ্যে বিলিয়ে দেন, অল্প অল্প, বেশি নয়, তাহলে আমাদের সবার খাওয়া দাওয়ার সমস্যা দূর হতে পারে। জমিদার কিছুক্ষণ গভীর চিন্তায় ডুবে যাওয়ার নাটক করতে লাগলো। আচ্ছা ঠিক আছে। আরে ঠিক আছে মোড়ল মশাই, আমাকে ভাবার জন্য 2 দিন সময় দিন। ঠিক আছে। মোড়ল চুপচাপ গ্রামবাসীদের নিয়ে সেখান থেকে ফিরে গেল। হাভেলির বাইরে আসতেই জয়নব মোড়লকে থামিয়ে জিজ্ঞেস করলেন, মোড়ল মশাই, সত্যি কথা বলতে কি আমার এই জমিদারের কথাটা ঠিক মাথায় ঢুকলো না। তার ভাবার জন্য 2 দিন সময় কেন চাই? এমন কি ভেবে নেবে সে? তার মানে 2 দিন ধরে আমাদের অনাথ বোনেদের আর গ্রামবাসীদের আরও কষ্ট সহ্য করতে হবে। আমার তো মনে হয়েছিল মা যে সে না করে দেবে, কিন্তু সে 2 দিনের সময় চেয়েছে, এটাই অনেক বড় ব্যাপার। আমার মনে হয় ওপরওয়ালার কৃপায় সে আমাদের সাহায্য ঠিকই করবে। চলো ভাই, চলো চলো। এই কথা বলে সমস্ত গ্রামবাসী আর 3 বোন নিজেদের বাড়ির দিকে ফিরে গেল। জমিদার নিজের হাবিলিতে গভীর চিন্তায় বসে পড়ল। তখনই তার চাটুক আর চাকর বব্বান সেখানে এসে গেল। আমার একটা কথা মাথায় ঢুকলো না মালিক। যখন গ্রামবাসীরা আপনার কাছে শস্য চাইল, তখন আপনি তাদের মুখের ওপর না কেন করে দিলেন না? দেখ বব্বান, তুই খুব ভালো করেই জানিস যে বহু বছর ধরে আমার স্বপ্ন যে এই গ্রামের সমস্ত জমি আমার নামে হয়ে যাক আর এই সব চাষিরা আমার গোলাম হয়ে যাক। কিন্তু এখন আমি ভাবছি যে 2 দিন পর যখন গ্রামবাসীরা শস্য চাইতে আসবে, তখন তাদের কি জবাব দেব? আহা, খুব ভালো অভিনয় করেছেন মালিক। হেজি হবে, কিছু পেতে গেলে কিছু তো হারাতেই হয়। সেই রাতেই আকাশ কালো ঘন মেঘে ঢেকে গেল। জোরে বৃষ্টি শুরু হয়ে গেল আর সারা রাত ধরে বৃষ্টি হলো। সকাল হতে হতে গ্রামের শুকনো জমি সবুজে ভরে উঠল আর গ্রামের কুয়ো ও পুকুর জলে ভরে গেল। হ্যাঁ হুজুর মালিক, এ তো বৃষ্টি হয়ে গেল। এখন আমার মনে হয় না যে গ্রামবাসীরা আপনার কাছে শস্য চাইতেও আসবে। বৃষ্টি একদম সঠিক সময় হয়েছে বব্বান। গ্রামবাসীদের কাছে এই সময় শস্য একদমই নেই, আর তাদের কাছে যে একটু আধটু টাকা পয়সা ছিল সেটাও খরচ হয়ে গেছে। জমি সবুজ হয়ে গেছে, কিন্তু তাতে ফসল ফলানোর জন্য কি দরকার? বীজ। এবার আমি আপনার ফন্দি বুঝতে পেরেছি। এবার আমি গ্রামের মোড়লের কাছে যাব আর বীজের জন্য সব চাষিদের ধার দেব। তারপর তাদের ওপর চড়া সুদ চাপিয়ে তাদের সমস্ত জমি দখল করে নেব। কিছুক্ষণ পর জমিদার নিজে গ্রামের মোড়লের কাছে পৌঁছালো। মোড়ল মশাই, এখন খরার সমস্যা তো শেষ হয়ে গেছে, কিন্তু এখন আরও একটা সমস্যা এসে দাঁড়িয়েছে। এখন আবার কি সমস্যা জমিদার মশাই? আরে সমস্যা হলো চাষিদের ভাই, ফসল বোনার জন্য তো বীজের দরকার হবে, তাই না? হ্যাঁ, আর বীজ কেনার জন্য টাকার দরকার হবে। আমি সব চাষি ভাইদের ধার দেওয়ার জন্য তৈরি আছি। এ কথা শুনে মোড়ল খুশিতে নেচে উঠল। আরে বাহ 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 বাহ, এটা তো খুব ভালো কথা জমিদার মশাই। হ্যাঁ, কিছুক্ষণ পর গ্রামবাসীদের নিয়ে চলে এসো। যার বীজ কেনার জন্য যতটা টাকা চাই আমি তাকে ধার দিয়ে দেব। যতদিন না তাদের ফসল তৈরি হচ্ছে ততদিন তো তাদের বাড়ির খরচও চালাতে হবে, তাই না? তাই তো? এ কথা শুনে মোড়লের চোখে কৃতজ্ঞতা জল চলে এলো। আরে, আমি তো তোমার ব্যাপারে না জানি কি কি ভেবে এসেছি। ওপরওয়ালা তোমার ভালো করুক। জমিদার মনে মনে হাসতে হাসতে সেখান থেকে চলে গেল। পরের দিন মোড়ল গ্রামের সমস্ত চাষি এবং বোনেদের নিয়ে জমিদারের হাবিলিতে পৌঁছে গেল। জমিদার মোড়লের সামনে অনেক টাকা আর কিছু কাগজ রেখে দিল। তো যে চাষি ধার নিক না কেন মোড়ল মশাই, আপনি আপনার সামনে এই সাদা কাগজে তাদের টিপসি নিয়ে নেবেন, ঠিক আছে তো? এ কথা শুনে মোড়ল চমকে গেল। আরে টিপসি কেন নিতে চাইছো জমিদার? জমিদার নিজের চালাকি লুকিয়ে হাসল। আরে মোড়ল, যাতে লেনদেনে কোনো ভুলচুক না হয়ে যায়। হ্যাঁ,
আচ্ছা চলো, ঠিক আছে। যদি তোমার মনে হয় কাগজের টিপসই নিতে হবে না, আমার কোনো আপত্তি নেই। নানি, এ কথা শুনে মোড়ল লজ্জিত বোধ করল এবং সে হাসল। না না না, আরে ভাই, তুমি এত বড় উপকার করছো, আমাদেরও তো তোমার ওপর ভরসা করা উচিত, তাই না? না না, নিয়ে নি। চলো ভাই, চলে এসো, চলে এসো, একজন একজন করে এসো, এসো এসো। মোড়ল নিজের হাতে সব চাষিদের ধার দিল আর সবার টিপসি সাদা কাগজে নিয়ে নিল। কিছুক্ষণ পর মোড়ল গ্রামবাসীদের নিয়ে সেখান থেকে চলে গেল। জমিদারের মুখে এক ভয়ানক চালাকির হাসি ছড়িয়ে পড়ল। অন্যদিকে জয়নব ধারের টাকা নিয়ে নিজের কুঁড়ে ঘরে পৌঁছালে এবং সব ঘটনা তার মেজ বোন ফাতেমা আর ছোট বোন আয়েশাকে জানালো। আরে ফাতেমা, আয়েশা, আমাদের জমিদার তো একদম দেবদূতের মতো বেরোলো। আমরা ওর ব্যাপারে না জানি কি কি উল্টো পাল্টা ভাবতাম। কিন্তু আয়েশা, যাকে পুরো গ্রামের সবচেয়ে বুদ্ধিমান মেয়ে মনে করা হতো, সে তার বড় বোনের দিকে সন্দেহের দৃষ্টিতে তাকাতে লাগলো। আপা, কিন্তু জমিদারের হঠাৎ করে এভাবে বদলে যাওয়া আমার ঠিক হজম হচ্ছে না। কি বলতে চাইছিস তুই আয়েশা? তুমি নিজেই ভেবে দেখো আপা, খরার সময় সে আমাদের কোনো সাহায্য করেনি, কিন্তু হঠাৎ করে সে বীজের জন্য সবাইকে ধার দিতে শুরু করলো। আর তো আর সে সবাইকে বাড়তি টাকাও দিচ্ছে, যাতে 1 মাস পর্যন্ত বাড়ির উনুন জ্বলতে পারে। এর মধ্যে নিশ্চয়ই ওর কোনো গভীর চাল আছে। জয়নব হালকা করে হেসে উঠল। আরে আমার বোকা বোন, তুই অযথাই জমিদারের ব্যাপারে উল্টো পাল্টা ভাবছিস। মানুষের মন কখন বদলে যায় এটা উপরওয়ালা ছাড়া আর কেউ জানে না। চল, এবার আমি বাজারে যাব, বীজ কিনবো, আর আমরা 3 বোন মিলে কষ্ট করে মাটির বুক চিরে শস্য ফলাবো। তারপর দেখবি আমাদের খেতেও আবার সবুজে ভরা ফসল দুলবে। চল ভাই, আমি যাই। বড় বোনের এই খুশি আর আশা দেখে আয়েশা এবং ফাতেমার চোখেও খুশির চমক এসে গেল এবং তারা নিজেদের সব দুঃখ ভুলে গিয়ে হাসতে লাগল। কয়েকদিন পর মাঠে বোনা ফসল পেকে তৈরি হয়ে গেল। চারদিকে সোনালি শীষ দুলছিল। 3 অনাথ বোনের চোখে মুখেও আশার এক নতুন আলো ছিল। তখনই গ্রামের মোড়ল পাগলের মতো ছুটতে ছুটতে সেখানে এসে পৌঁছালো। জয়নব, এ মা জয়নব, জয়নব, আরে জয়নব, ময়নব, আমাদের সবার সাথে খুব বড় ধোঁকা হয়ে গেছে। ধোকা? আরে ধোকা? কিসের ধোকা হয়ে গেল মোড়ল মশাই? আপনি এসব কি বলছেন? আরে জমিদার জব্বার ভালো সাজার শুধু অভিনয় করেছিল, সেসব চাষিদের জমি খালি করাচ্ছে। সে ওই যে সাদা কাগজে সব চাষিদের টিপসই নিয়েছিল না, আর এখন ওই কাগজেই নিজের ইচ্ছে মতো সুদের কথা লিখে দিয়েছে। এই কথা শুনে জয়নব খুব চমকে গেল। তার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। কি? আরে আমার হাত থেকে যদি আমাদের আব্বা আম্মির এই শেষ সম্বল, এই জমিও চলে যায়, তাহলে আমি আমার এই ছোট বোনেদের পেট কিভাবে ভরাবো মোড়ল মশাই? এর মধ্যেই জমিদার জব্বার তার চাটুকার চাকর বব্বানকে সাথে নিয়ে ভয়ানকভাবে হাসতে হাসতে সেখানে এসে পৌঁছালো। সে জয়নবের হাতে সেই কাগজটা ধরিয়ে দিল, যেটাতে ওর টিপসি দেওয়া ছিল। আরে করতে আবার কি হবে ভাই, এই কাগজে যত টাকা আর সুদ লেখা আছে আমাকে ফেরত দাও। আর যদি টাকা না থাকে তবে এখনই ক্ষেত ছেড়ে চলে যাও। আর কি করবে? এই কথা শুনে জয়নবের চোখে জল চলে এলো। সে অসহায় ছিল। জয়নব হতাশ হয়ে তার 2 ছোট বোন ফাতেমা আর আয়েশার সাথে কাঁদতে কাঁদতে নিজের কুঁড়ে ঘরে ফিরে এলো। কিছু সময় কাটতে না কাটতেই গ্রামবাসীদের কাছে সমস্ত শস্য আর টাকা পয়সা শেষ হয়ে গেল। তাদের ক্ষেতও তাদের হাত থেকে চলে গেল, আর পুরো হাসানপুর গ্রামে অনাহারের এক ভয়ানক ছায়া ছড়িয়ে পড়তে লাগলো। ফাতেমা, আয়েশা, এখন তো এই হাসানপুর গ্রাম ছেড়ে চলে যাওয়া ছাড়া আর কোনো রাস্তাই আমাদের কাছে বাঁচেনি। চলো, ওপরওয়ালার নাম নিয়ে অন্য কোনো রাজ্যে গিয়ে দিনমজুরি করে খাই। চলো। এছাড়া আর কোনো রাস্তাও তো নেই আপা। আপা, আমার আগেই সন্দেহ হয়েছিল যে জমিদারের মতলব একদম ভালো নয়। কিছুক্ষণ পর জয়নব তার 2 ছোট বোনকে নিয়ে জঙ্গলের রাস্তা দিয়ে অন্য রাজ্যের দিকে বেরিয়ে পড়ল। টানা 2 দিনের খিদে আর তেষ্টার কারণে 3 বোন খুব দুর্বল হয়ে পড়েছিল। হঠাৎ মেজ বোন ফাতেমার মাথা ঘুরে গেল। কি হলো ফাতেমা? কি হলো আমার বোনের? কি ব্যাপার? কি হলো?
কিছু না আপা, শুধু দুর্বলতার কারণে মাথা ঘুরে গেছে। জয়নব ভয় পেয়ে এদিক ওদিক দেখতে লাগলো। তখনই তার নজর দূরে একটা কুয়োর ওপর পড়ল। চলো কিছুক্ষণ ওই কুয়োর কাছে বসে বিশ্রাম করে নিই। যদি ওটাতে জল থাকে তবে জল খেয়েও একটু শান্তি পাওয়া যাবে। এসো এসো। জয়নব তার বোনেদের সামলে নিয়ে সেই কুয়োর কাছে পৌঁছালে, কিন্তু যখন তারা কুয়োর ভেতরে উঁকি দিল তখন সেটা পুরোপুরি শুকনো ছিল। এটা দেখে জয়নবের চোখে জল চলে এলো। সে তার বোনেদের সাথে গ্রামের দুঃখের কথা বলতে লাগলো। তখনই হঠাৎ কুয়োর ভেতর থেকে রঙিন আলো বের হতে লাগলো, আর সেই জাদুকরি পরীর অস্তিত্ব সেখানে অনুভব হলো। জয়নব সেই জাদুকরি উনুনের দিকে আশার দৃষ্টিতে তাকালো। দেখি ওই কুয়োর পরীর কথায় কতটা সত্যি লুকিয়ে আছে। ওপরওয়ালা আমাদের সাহায্যকারী হন। এ কথা বলে ফাতেমা একটা খালি বাসন ওই জাদুকরি উনুনের ওপর রেখে দিল, আর আল্লাহর কাছে দোয়া করে সুস্বাদু খাবারের কথা ভাবতে লাগলো। হঠাৎ রঙিন আলো চমকাল, আর সেই খালি বাসনে নানা রকমের সুস্বাদু আর মজাদার খাবার তৈরি হয়ে গেল। আরে বাবা বাবা, তার মানে এটা সত্যিই জাদুকরি উনুন। দেখলে ফাতেমা? হ্যাঁ আপা, দেখলাম। এত ওপরওয়ালার কোনো চমৎকার। আমার আদরের বাচ্চা আয়েশা, খাও 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 খাও, পেট ভরে খাও। 3 অনাথ বোন একসাথে বসে খাবার খেলো এবং অনেক দিনের কষ্টের পর আজ তাদের পেট ভরেছিল। কিছুক্ষণ পর সবচেয়ে ছোট আর বুদ্ধিমান আয়েশা তার বড় বোনের দিকে তাকালো। আপা, এবার আমাদের গ্রামে ফিরে যাওয়া উচিত। আমাদের গ্রামবাসীরাও তো আমাদের মতোই খিদের জ্বালায় কষ্ট পাচ্ছে। হ্যাঁ, তুই একদম ঠিক বলছিস আমার আদরের বোন। আমিও এটাই ভাবছিলাম, আমরা শুধু নিজেদের পেট কি করে ভরাতে পারি। চলো ফিরে যাই, চলে। জয়নব তার 2 বোন আর সেই জাদুকরি উনুনকে সাবধানে নিয়ে আবার নিজেদের হাসানপুর গ্রামে ফিরে এলো। গ্রামে পৌঁছাতেই সে সোজা গ্রামের মোড়লের কাছে পৌঁছালে। মোড়ল মশাই, গ্রামের লোকেদের যখনই খিদে পাবে আপনি তাদের বিনা দ্বিধায় আমাদের বাড়িতে পাঠিয়ে দেবেন। এ কথা শুনে মোড়ল খুব চমকে গেল। হে, তোর কাছে তো নিজেরই খাওয়ার অভাব রে মা, তুই ক্ষুধার্ত লোকেদের কি করে খাওয়াবি? আরে মোড়ল মশাই, আগে অভাব ছিল, এখন তো নেই। ওপরওয়ালা আমাদের কথা শুনে নিয়েছেন। জয়নব ধীরে ধীরে মোড়লকে কুয়ো আর সেই জাদুকরি পরীর সব ঘটনা বলে দিল। হ্যাঁ দেখুন, হ্যাঁ, তো আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি আমার গ্রামবাসীদের সাহায্য করব। কিন্তু আমার আপনার কাছে অনুরোধ যে এই রহস্যের ব্যাপারে কাউকে কিছু জানাবেন না। ঠিক আছে। এসব শুনে মোড়লের চোখে সম্মানের জল চলে এলো। মা জয়নব যদি অন্য কেউ হতো তবে এই চমৎকার দেখে গ্রাম ছেড়ে চলে যেত আর নিজের ঘর ভরাতো, কিন্তু তুই ফিরে এসেছিস যাতে গ্রামবাসীদের সাহায্য করতে পারিস। সাবাস মা, সাবাস সাবাস। সেদিন থেকে পুরো গ্রামের গরিব আর ক্ষুধার্ত মানুষেরা জয়নবের কুড়ে ঘরে এসে পেট ভরে খাবার খেতে লাগলো। একদিন ছোট আয়েশা তার বড় বোন জয়নবের কাছে এলো। আপা, কুয়োর পরী বলেছিল যে এই জাদুকরি উনুন থেকে টাকা পয়সাও পাওয়া যেতে পারে। যদি টাকা পয়সা পাওয়া যেতে শুরু করে তবে আমরা জমিদার জব্বারের সব ধার শোধ করে দিতে পারি, আর গ্রামবাসীদের জন্য আবার নিজেদের খেতে লাংলো চলাতে পারি। তুই একদম ঠিক বলছিস আমার বোন, দাঁড়া। এ কথা বলে জয়নব জাদুকরি উনুনের কাছে গেল। সে উনুনের ওপর একটা খালি বাসন রাখলো আর ভালো উদ্দেশ্যে টাকা পয়সার কথা ভাবল। পরের মুহূর্তেই রঙিন আলো চমকালো আর সেই বাসনে সোনার মুদ্রা প্রকট হয়ে গেল। এই দৃশ্যটা অদ্ভুত ছিল। উপরওয়ালা লাখ লাখ শুক্রিয়া। এখন আমরা আর আমাদের গ্রামবাসীরা জমিদারের কাছে আর ঋণী থাকব না। সেদিনই জয়নব গ্রামের মোড়লকে ডাকলো আর তাকে সব কথা বলে দিল। আমি একজন একজন করে এখান থেকে গ্রামবাসীদের আপনার কাছে পাঠাতে থাকব। আপনি এই মুদ্রাগুলো নিয়ে তাদের ধার থেকে মুক্ত করে দিন। ঠিক আছে। সেদিনের পর থেকে জয়নব রোজ সোনার মুদ্রা মোড়লকে দিতে শুরু করলো। মোড়ল ওই সোনার মুদ্রাগুলো নিয়ে রোজ কোনো না কোনো চাষির ধার জমিদার জব্বারকে মিটিয়ে দিত।
ধীরে ধীরে হাসানপুর গ্রামে চাষিদের জমি জমিদারের হাত থেকে ছাড়াতে লাগলো। জমিদার এসব দেখে খুব রেগে গেল। আরে বব্বান, আমার তো এটা মাথায় ঢুকছে না যে এই ভিখারি গ্রামবাসীদের কাছে এত টাকা কোথা থেকে এলো, কোথা থেকে এলো? মালিক, আমি দেখেছি যে সব গ্রামবাসীরা ওই জয়নবের বাড়িতে যায়, এমনকি মোড়লও রোজ ওর বাড়িতে যায়। আর আমার তো মনে হয় যে কোনো বড় রহস্য আছে যা আমাদের কাছ থেকে লুকোনো হচ্ছে মালিক। তো ঠিক আছে, আজ থেকে আমরা লুকিয়ে ওই জয়নবের কুড়ে ঘরের ওপর নজর রাখব। সেদিন থেকে জমিদার জব্বার আর তার চাকর বব্বান লুকিয়ে জয়নবের বাড়ির ওপর নজর রাখতে লাগলো। একদিন তারা জানলা দিয়ে উকি মেরে দেখল যে জয়নব জাদুকরি উনুনে খালি বাসন রাখে, আর তাতে এক নিমেষে সোনার মুদ্রা প্রকট হয়ে যায়। এই চমৎকার দেখে জমিদার খুব চমকে গেল। বব্বান, হে বব্বান, আমি যা কিছু দেখলাম সেটা কি সত্যি? হ্যাঁ, 100% সত্যি মালিক। আরে, এর কাছে জাদুকরি উনুন আছে, তো তারপর আমি ওই উনুনটা ছিনিয়ে নেব। হ্যাঁ, দাঁড়ান মালিক, দাঁড়ান 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 দাঁড়ান। আরে চৌধুরী সাহেব, দাঁড়ান। অর্ধেকের বেশি চাষি ধার থেকে মুক্ত হয়ে গেছে, আর তারা সবাই ওই জয়নবকে খুব সম্মান করে। আপনি যদি উনুন ছিনিয়ে নেন না, তবে অর্ধেক গ্রাম আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। জমিদার তার দাড়ি চুলকাতে চুলকাতে কিছুক্ষণ ভাবতে লাগলো। আরে তো তারপর বলো বব্বান, আমরা কি করব? এভাবে দেখতে থাকব? হাত গুটিয়ে বসে থাকব? কি করব কি? হ্যাঁ, দাঁড়ান দাঁড়ান, শুনুন। একটা কাজ করি, আমরা বাদশাহ সালামতের কাছে গিয়ে এই জাদুকরি উনুনের খবর দিয়ে দিই। বাদশাহ জয়নবের কাছ থেকে উনুন ছিনিয়ে নেবেন, আর গ্রামবাসীরা আবার খালি হাতে রয়ে যাবে। জমিদার জব্বার আর বব্বান তাদের ভয়ানক চক্রান্ত তৈরি করে রাজপ্রাসাদের দিকে বেরিয়ে পড়ল। সেই সময় রাজপ্রাসাদে এক অত্যন্ত দুঃখজনক ঘটনা ঘটে গিয়েছিল। নেগদিল বাদশাহ সিকান্দার কঠিন অসুখে ভুগে নিজের ঘরে চিরকালের জন্য চোখ বুজেছিলেন। বাদশাহ সিকান্দারের ছোট ভাই আসাদ ঘরের বাইরে চিন্তিত থাকার নাটক করে পায়চারি করছিল। তখনই ঘরের দরজা খুলল আর উজিরে আজম বাইরে এলেন। তার মুখে গভীর শোকের ছায়া ছিল। বাদশাহ সিকান্দার আর এই দুনিয়ায় নেই। এখন আমাদের ওনার ছেলে শাহজাদা আলীকে নতুন বাদশাহ ঘোষণা করতে হবে। এই কথা শুনে আসাদের মুখে দুঃখের বদলে এক কুটিল হাসি ফুটে উঠল, আর সে হঠাৎ হাসতে লাগল। কিন্তু শাহজাদা আলী তো এই সময় শিকার করতে গেছে, কে জানে সে কবে ফিরবে। আর ততক্ষণ তো তখত খালি রাখা যায় না। এই জন্য আমি নিজেই নিজেকে বাদশাহ ঘোষণা করছি। কি বলছেন আপনি? কিন্তু এমনটা কি করে হতে পারে আসাদ সাহেব? কেন হতে পারে না উজির? আমি আর সিকান্দার তো একই মায়ের পেটের ছেলে। এই সাম্রাজ্যের ওপর সিকান্দারের যতটা অধিকার ছিল ততটা আমারও তো আছে। আর এখন আমি এই সাম্রাজ্যের বাদশাহ। এ কথা বলে আসাদ রাজদরবারে পৌঁছালে সে গিয়ে সোজা সিংহাসনে বসে পড়ল আর সবার সামনে নিজেকে বাদশাহ ঘোষণা করে দিল। এটা দেখে সিপাহাসালার খুব চমকে গেল আর সাথে সাথে উজিরের কাছে পৌঁছালে। উজির সাহেব, এ তো নিজেকে বাদশাহ ঘোষণা করে দিল। আমার মনে হয় আমাদের কিছু করা উচিত। আপনি তো জানেন যে কতটা খারাপ স্বভাবের লোক। উজিরে আজম গভীর চিন্তায় ডুবে গেলেন। এখন আর কি করা যেতে পারে সিপাহাসালার? বাদশাহ সিকান্দারের ছেলে শাহজাদা আলী তো এখানে নেই। যদি সে থাকতো তবে আমি নিশ্চয়ই আওয়াজ তুলতাম। সিপাহসালারের কপালে চিন্তার ভাঁজ পড়ে গেল। আমার ভয় হচ্ছে যে যখন শাহজাদা আলী ফিরে আসবে তখন আসাদ তাকে নিশ্চয়ই কোনো ক্ষতি করার চেষ্টা করবে, কারণ সে শুরু থেকেই সিংহাসন চাইতো। ঠিক সেই সময় জমিদার জব্বার আর তার চাটুকা চাকর বব্বান রাজ দরবারে পৌঁছালে। সিংহাসনে বসে থাকা আসাদ দুজনের দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকতে লাগলো। কে তোমরা দুজন? বাদশাহ সালামত, আমার আদাব গ্রহণ করুন। আমি হাসানপুর গ্রামের জমিদার, আরে আমার চাকর বব্বান। আমি একটা খুব জরুরি খবর নিয়ে এসেছি হুজুর, যা শুনলে আপনি খুব খুশি হবেন। এ কথা শুনে আসাদ হাসতে লাগলো। তার তোষামত শোনা খুব পছন্দ ছিল। আচ্ছা, তাহলে তাড়াতাড়ি বলো। আজ সিংহাসনে আমাদের প্রথম দিন, আর আমরা আগে থেকেই খুব খুশি হয়ে আছি। যদি তোমার খবর আমার পছন্দ হয় তবে আমরা তোমাদের অনেক ইনাম দেব। বলো। হুজুর, আমাদের গ্রামে এক অনাথ মেয়ে আছে জয়নব। ওর কাছে একটা উনুন আছে, কিন্তু সেটা কোনো সাধারণ উনুন নয় বাদশাহ সালামত, বরং সেটা জাদুকরি উনুন।
এই কথা শুনে আসাদ চমকে গেল। কি জাদুকরি উনুন? এসব কি কথা বলছো? এমন না কি করে হতে পারে? হুজুর, ওর ওপর যদি খালি বাসন রাখা যায় আর যে কোনো খাবারের কথা ভাবা হয়, বাসনের সাথে সাথে সুস্বাদু খাবার তৈরি হয়ে যায়। এই কথা শুনে আসাদ জোরে হেসে উঠল। আরে এসব কি গরিবদের মতো কথা বলছো? আমাদের রাজকীয় রান্নাঘরে কি খাবারের অভাব আছে যে আমরা ওই উনুনটাকে শুধু খাবারের জন্য ছিনিয়ে নেব? আমাদের তোমার এই খবরটা একদম পছন্দ হলো না। আরে হুজুর, বাদশাহ সালামত, পুরো কথাটা তো শুনুন। ওই উনুন থেকে শুধু খাবারই বেরোয় না, সেই সাথে সোনা তো এসবও চাওয়া যেতে পারে, আর সেটাও সাথে সাথে বাসনের মধ্যেই চলে আসে। এটা শুনতেই আসাদের চোখে লোভের এক ভয়ঙ্কর চমক চলে এলো। এবার আমার তোমার খবরটা পছন্দ হয়েছে। আর শোনো, যদি তুমি সত্যি বলছো তবে তুমি অনেক বড় পুরস্কার পাবে। হুজুর, ওই জয়নবকে তার 2 ছোট বোন সমেত আর ওই উনুনটার সাথে এখানে ডেকে নিন, আর নিজেই যাচাই করে দেখে নিন। যাও, জয়নবকে তার বোনদের সাথে এখানে নিয়ে এসো, আর ওই উনুনটা অবশ্যই সাথে করে নিয়ে আসবে। যাও। আসাদ সাথে সাথে তার সেপাইদের হুকুম দিল। কিছুক্ষণ পরেই সেপাইরা জয়নব, ফাতেমা আর আয়েশাকে সেখানে নিয়ে এলো। অনাথ বোনেরা খুব ভয় পেয়েছিল। জমিদার আর বব্বানকে দেখেই জয়নব সব বুঝতে পারল। সে আস্তে করে তার বোনেদের বলল, ফাতেমা, আয়েশা, যখন সেপাই আমাদের ডাকতে এসেছিল না আর উনুনের কথা বলেছিল, তখনই আমার মনে হয়েছিল যে আমাদের রহস্যটা কেউ জেনে গেছে। এখন উপরওয়ালাই আমাদের রক্ষা করুন। তখনই আসাদ জয়নবের দিকে তাকিয়ে দেখল। ও, নিজের বোনদের সাথে কথাবার্তা পরে বলে নিও। তোমার গ্রামের জমিদারের দাবি যে এই উনুনটা জাদুকরি, এটা কি সত্যি? হ্যাঁ বাদশাহ সালামত, এটা সত্যি। আর এই উনুন তোমাকে কে দিয়েছে? জমিদার জব্বার বেইমানি করে চাষিদের দাঁড়ে দাঁড়ে ঘুরতে বাধ্য করেছিল। আমি আমার ছোট বোনেদের সাথে জঙ্গলের কুয়োর পাশে খিদে তেষ্টায় বসেছিলাম। আমাদের অসহায় অবস্থা দেখে কুয়োর পরীর আমাদের ওপর দয়া হলো, আর তিনি এই জাদুকরি উনুন আমাকে দিয়ে দিলেন। জয়নব পুরো ঘটনাটা আসাদকে সত্যি সত্যি বলে দিল। জমিদার যা করেছে করেছে, আমাদেরও সব নিয়ে কোনো মাথা ব্যথা নেই। এখন এই উনুন তোমার কাছে নয়, বরং আমাদের কাছে থাকবে। এই কথা বলে আসাদ সিংহাসন থেকে নামল আর জয়নবের হাত থেকে নির্দয়ভাবে জাদুকরি উনুনটা ছিনিয়ে নিল। এ জাদুকরি উনুন, আমি তোমাকে হুকুম দিচ্ছি যে এই বাসনটা এত হিরে দিয়ে ভরিয়ে দাও যতটা এই দুনিয়ায় কোনো বাদশাহর কাছেও নেই। পরের মুহূর্তেই রঙিন আলো চমকাল আর বাসনের মধ্যে অসংখ্য চকচকে হিরে প্রকট হয়ে গেল। এটা দেখে আসাদ খুশিতে পাগল হয়ে গেল আর জোরে জোরে হাসতে লাগলো। আরে বাহ 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 বাহ, এত চমৎকার হয়ে গেল। এবার আমি আরো হিরে চাইবো। না 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 বাদশাহ সালামত, এমন ভুল করবেন না। কুয়োরপুরি সাবধান করে দিয়েছিল যে যদি লোভের বশবর্তী হয়ে এই উনুন ব্যবহার করা হয় তবে আপনি অভিশাপের শিকার হয়ে যাবেন। এ কথা শুনে আসাদ রাগে ফেটে পড়ল। চুপ করো তুমি, মাঝখানে আমাকে বাধা দিও না। তোমার সাহস কি করে হলো আমাকে সাবধান করার? আমি কোনো সাবধান টাবধান মানি না। বাদশাহ, আমি বাদশাহ, এই সাম্রাজ্যের বাদশাহ আমি। এ উনুন, চলো, আমাকে আরো হিরে দাও। পরের মুহূর্তে জাদুকরি উনুন থেকে একটা জোরালো রঙিন আলো বেরোলো আর আসাদের শরীরের ওপর পড়ল। দেখতে দেখতে আসাদের পুরো শরীরটা পাথরের হয়ে গেল। পুরো প্রাসাদে ভয় আর হাহাকার পড়ে গেল। ঠিক সেই সময় শাহজাদা আলীও প্রাসাদে চলে এলো। সে সামনের দৃশ্য দেখে অবাক হয়ে গেল। নিজের আব্বার মৃত্যুর খবর শুনে আমি সাথে সাথে এখানে ছুটে এলাম, কিন্তু চাচা, ইনি পাথরের কি করে হয়ে গেলেন? সিপাহসালার এগিয়ে এসে সব ঘটনা শাহজাদা আলীকে জানিয়ে দিল। উনি যদি পাথরের না হয়ে যেতেন তবে আপনাকে দেখা মাত্রই কারাগারে বন্দী করে দিতেন, কারণ উনি নিজেকেই বাদশাহ ঘোষণা করে নিয়েছিলেন শাহজাদা। এই কথা শুনে শাহজাদা আলী ঘৃণা আর আক্ষেপের সাথে তার চাচার মূর্তির দিকে তাকালো। এখন থেকে আমি এই সাম্রাজ্যের বাদশাহ। এই কথা বলে শাহজাদা আলী সিংহাসনে বসে পড়ল। জয়নব এগিয়ে এসে হাত জোড়ো করে গ্রামের সব ঘটনা আর জমিদারের অত্যাচারের কথা বাদশাহ আলীকে জানিয়ে দিল। বাদশাহ আলী রাগে জমিদার জব্বারের দিকে তাকালো। বাদশাহ বদলে গেছে জমিদার, আর এই বাদশাহ অন্যায় সহ্য করার মতো বাদশাহ নয়, বরং বিচার করার মতো বাদশাহ। তুমি অসহায় গ্রামবাসীদের জমি দখল করে নিয়েছ, আর যখন জয়নবের মতো অনাথ মেয়ে তাদের সাহায্য করতে শুরু করলো তখন সেটাও তোমার সহ্য হলো না। তুমি ওর নামে নালিশ করতে রাজপ্রাসাদে চলে এলে। তোমার মতো জালিম লোকেদের জায়গা
স্বাধীনভাবে ঘুরে বেড়ানোর জন্য নয়, বরং কারাগারে থাকার জন্য। সেপাইরা, জমিদার জব্বার আর তার চাকর বব্বানকে চিরকালের জন্য কারাগারে বন্দি করে দাও, আর সব গ্রামবাসীদের জমি তাদের সম্মানের সাথে ফিরিয়ে দেওয়া হোক। জমিদার আর বব্বানের মুখের রং ফ্যাকাশে হয়ে গেল, কিন্তু সিপাহসালার তাদের ধরে জেলে ঢুকিয়ে দিল। বাদশাহ আলী পুরো সম্মানের সাথে ওই জাদুকরি উনুন জয়নবকে ফিরিয়ে দিল। সাবাস জয়নব, যাও, তুমি খুব ভালো। এভাবেই গরিব আর অসহায় লোকেদের সাহায্য করতে থেকো। উপরওয়ালা তোমার সাথে আছেন, যাও। জয়নব তার দুই ছোট বোন ফাতেমা আর আয়েশার সাথে খুশি মনে নিজের হাসানপুর গ্রামে ফিরে গেল আর সব ঘটনা মোড়লকে জানালো। জমিদারের হাত থেকে স্বাধীন হয়ে পুরো গ্রামে খুশি ফিরে এলো।